যে মালয়েশিয়াগামী যারা রয়েছেন তাদের জন্য বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে এবং সেটি কি আমরা একটু সেটা জানতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন এরই মধ্যে অতিথি হিসেবে শামীম আহমেদ চৌধুরী নোমান, মহাসচিব বাইরার। অসংখ্য ধন্যবাদ শামীম আহমেদ চৌধুরী নোমান যুক্ত হয়েছেন এবং স্বাগতিক সকল আলোচনায়। মালয়েশিয়ার প্রতি আমাদের দেশের মানুষের বা আমাদের শ্রমিকদের মধ্যপ্রাচ্যের পরে সবচেয়ে বেশি আগ্রহের জায়গা আমরা দেখে থাকি। একটু যদি আমাদেরকে জানান যে কি কি ধরনের দিক নির্দেশনা এখন মালয়েশিয়ান সরকার দিচ্ছে বা আমরা আসলে পাচ্ছি। এটি হয়েছে যে মালয়েশিয়াতে আমরা সবাই জানি যে মালয়েশিয়াতে 31শে মে পরে যে সোর্স কান্ট্রি গুলো থেকে লোক যাচ্ছিল তাদের যাওয়াটা মালয়েশিয়া সাময়িকভাবে স্থগিত করেছে। যে 31শে যে ডিমান্ড গুলো অলরেডি বিন ইস্যুড, প্রায় 10 লাখের মতো ডিমান্ড তারা দিয়েছিল সবগুলো দেশের জন্য। এগুলোর কমপ্লিট যতগুলো আছে এগুলো 31শে মে-এর মধ্যে এই ডিমান্ডের উপর নিয়ে যেতে হবে। তারপরে তারা এটাকে আবার পরীক্ষা নিরীক্ষা করবেন বা তারা এটাকে রিভিজিট করবেন। যে ওইখানে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু কর্মী যাওয়ার পরে সেখানে এমপ্লয়াররা চাকরি দিতে ব্যর্থ হয়েছেন অ্যাজ পার দেয়ার কমিটমেন্ট অনুযায়ী। এগুলো কিছু কিছু ঘটনা ঘটার কারণে মালয়েশিয়ান গভর্নমেন্ট এগুলো আবার পুরো দেখতে যাচ্ছে যে কি কারণে সেই এমপ্লয়াররা যারা লোক ডিমান্ড দিলেন কেন তারা লোকের চাকরি দিতে পারছেন না। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের ডিপ্লোম্যাটিক যে সোর্স আছে সেটি অবশ্যই তারা আমাদের দূতাবাস এখানে আছেন, তারা এটি দেখবেন মালয়েশিয়ান সরকারের সাথে যে কত দ্রুত সময়ের মধ্যে এই মার্কেটটি আবার খোলা যায়। কারণ আপনি যদি বলেছেন যথার্থই যে মিডল ইস্টের পরে আমাদের কর্মীদের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে মালয়েশিয়া মার্কেটে, বিকজ মালয়েশিয়া মার্কেটে যেটি হয়েছে যে এখানে বেতনটি কম্পারেটিভলি মিডল ইস্টের চেয়ে একটু বেশি। সেকেন্ডলি যেটি হলো যে এখানে খাওয়া থাকা এবং এখানকার যে আবহাওয়া সেটা আমাদের দেশের মতোই। তো এই জায়গায় আমাদের কর্মীরা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার যেটি হচ্ছে এখানে মাল্টিপল সেক্টরে কাজ করবার সুযোগ আছে। যেমন এখানে ফ্যাক্টরি আছে, প্রচুর ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করার সুযোগ আছে, এগ্রিকালচার ফ্যাক্টরিতে এই সেক্টরে কাজ করবার সুযোগ আছে, আপনার জেনারেল কনস্ট্রাকশনে কাজ করবার সুযোগ আছে। এরকম মাল্টিপল সেক্টরে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ আছে। এই কারণেই আমাদের কর্মীদের মালয়েশিয়া যাওয়ার প্রবণতাটা বেশি এবং তারা কমফোর্টেবল ফিল করেন। সো এখন যেটি হয়েছে যে পরামর্শটি আমাদেরকে দেওয়া হয়েছে, যেটি আমরা পেপারে দেখলাম, সেটি হলো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একটি সতর্ক করেছেন যে 31 তারিখের পরে আর কোনো নতুন করে ডিমান্ড আসবে না। সো এই কারণে যারা যাবেন তাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরাও বিনীতভাবে অনুরোধ করব যে তারা যারা নতুন করে কোনো জায়গায় কাউকে মালয়েশিয়া যাওয়ার জন্য কোনো অর্থ বিনিময় করবেন না বা যাওয়ার চেষ্টা করবেন না। কারণ যারা অলরেডি অনেক আগেই কাজ শুরু করেছেন তারাই শুধু যেতে পারবেন, বা তাও 31শে মে-এর পরে আর কোনো কর্মী মালয়েশিয়া বর্তমান অবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে গ্রহণ করবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই কারণেই এটি করবার আসলে মূল কারণ কি মনে হয় আপনার কাছে? এটি কি বাংলাদেশের শ্রমিকদের প্রতি এক ধরনের এই যে কারণ আমরা জানি যে বাংলাদেশের শ্রমিকদের অনেক চাহিদাও রয়েছে, তাহলে এই ধরনের নির্দেশনা আসলে কেন মালয়েশিয়া সরকার নিচ্ছে? ওয়েল, এটি ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি, বাট আমরা মালয়েশিয়ান পত্রিকাগুলোতে যেগুলো দেখেছি সেখানে বারে বারে কথা উঠে এসছে যে যে প্রসেসে কাজটি হচ্ছে সেখানে কিছু দুর্বলতা আছে এবং সেই কারণে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে লোক নিয়েছেন, যে লোকগুলো নিয়েছেন তারা তারা সেই লোকগুলো চাকরি দিতে পারছেন না। এই কারণে মালয়েশিয়ান অথরিটি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এটি খুব অবজার্ভ করছেন মালয়েশিয়ার এই মানে আপনার বিদেশ থেকে কর্মী আনার বিষয়টি। সেই কারণে মালয়েশিয়ান সরকার সম্ভবত, যেটা আমরা ধারণা করছি, যে তারা পুরো প্রসেসটি আবার রিভিউ করতে চাচ্ছেন এবং পরবর্তীতে যাতে আরো এটা মানে কর্মী সহায়ক করা যায়। আমার দৃঢ় বিশ্বাসে তারা সেই লক্ষ্যে কাজ করছেন এবং সেই কারণেই আমরা বিশ্বাস করি যে এটি তারা এই সাময়িকভাবে যে কথাটি তারা বলেছেন যে 10 লক্ষ যে অ্যাপ্রুভাল দিয়েছেন সেই অ্যাপ্রুভাল গুলো তারা এখন যাচাই বাছাই করে দেখতে চাচ্ছেন যে আদৌ এই অ্যাপ্রুভালের দেওয়ার পরে কোন কোন এমপ্লয়ার কোন কোন সেক্টরে কি ধরনের কর্মী লাগবে, তারপরে তারা আবার পুনরায় অ্যাপ্রুভাল দেওয়ার কথা বিবেচনা করবেন। এইভাবে কিন্তু তারা কথাগুলো বলেছেন, যেগুলো আমরা বিভিন্ন মালয়েশিয়ান পত্রিকায় দেখেছি। এখন এটা সময় বলে দিবে যে আসলে পরবর্তীতে 31শে মে-এর পরে আমরা বুঝতে পারবো যে তারা কি ডিসিশন নিতে যাচ্ছে। তো এই ব্যাপারে আমি যেটি বিনয়ের সাথে বলবো সেটা হলো অবশ্যই আমাদের মন্ত্রণালয় ব্যাপারে যথেষ্ট উদ্যোগী আছেন এবং আমাদের দূতাবাস আছেন মালয়েশিয়াতে এবং তারা কর্মকর্তারা যারা আছেন তারা এটি মালয়েশিয়ান সরকার বা মালয়েশিয়ান অথরিটির সাথে তারা এটা দেখবেন যে কি প্রক্রিয়া আবার মার্কেটে খোলা যায়। কারণ আপনি জানেন যে গত 3 বছরে কিন্তু আমাদের রেকর্ড পরিমাণ কর্মী বিদেশে গিয়েছে। সো সেই ক্ষেত্রে মালয়েশিয়া কিন্তু মিডল ইস্টের পরে একটা সবচেয়ে বড় বাজার আমাদের। এখানে প্রায় 3.5 থেকে 4 লক্ষ লোক কর্মী যাওয়ার সুযোগ হয়। তো সেই ক্ষেত্রে এই বাজারটি যদি আবার আগের মতো 3-4 বছরের জন্য বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের বর্তমানে যে
রেমিটেন্সের যে এইটি আমাদের দেশের অর্থনীতির মূল কাণ্ডারি আমি বলবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই জায়গায় একটা ধাক্কা আসবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে মার্কেটে যাতে সচল রাখা যায় সেই ব্যাপারে সব চেষ্টা করা। আরেকটি বিনিয়োগ থেকে বলবো, এখন কি আমরা যোগাযোগ করব নাকি আসলে তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আসলে আমাদেরকে থাকতে হবে? বিষয়টা মানে কোন পর্যায়ে আলোচনা করার সুযোগ আছে? ওয়েল, যেটি হচ্ছে যে অ্যাজ এ সেন্ডিং কান্ট্রি উই অলওয়েজ নিড টু পারসিউ। আমাদের যেহেতু কর্মী আছে, আমাদেরকে পারসিউ করতেই হবে। এবং সেই ক্ষেত্রে ওইখানকার যে অথরিটিস তাদের সাথে যদি প্রপারলি আমরা পারসিউ করতে পারি, এবং উই শুড নো দ্যাট আমাদের কি কারণে তারা, তাদের সাথে কথা বলে যে কোন কারণে তারা মনে করে যে এই কর্মী না আপাতত বন্ধ থাকবে, সেই কারণগুলো যদি নিশ্চিত করা যায় এবং সেই কারণগুলো যদি অ্যাড্রেস করা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা আবার পুনরায় কর্মী পাঠাতে পারবো। যেটি আপনি রাইটলি বলেছেন, আরেকটি কথা যে মালয়েশিয়াতে কর্মী চাহিদা রয়েছে। Yes, বিভিন্ন সেক্টরে মালয়েশিয়াতে এখনো প্রচুর কর্মীর কাজ করবার সুযোগ রয়েছে। তো এই জায়গাটায় অবশ্যই আমাদের যে আমাদের উদ্যোগী হয়ে সেটা দেখতে হবে এবং সেগুলো আলোচনা করতে হবে। আরেকটি হলো, আমরা যেটা সবসময় একটি কথা বলে আসছি যে মালয়েশিয়া গত 2016 সাল থেকেই কিন্তু একটি জায়গা চলছে, সেটি হলো যে আমাদের সব রিক্রুটিং, আপনি জানেন আমাদের 2200 মতো এজেন্সি আছে। সেখানে মাত্র 2016 থেকে 18তে ছিল মাত্র 10টি এজেন্সি, এবং 2022-24 মাত্র 100টি এজেন্সিকে কাজ করতে দেওয়া হয়েছে। এটি কিন্তু মালয়েশিয়ার বাকি আরো 14টি সোর্স কান্ট্রির জন্য কিন্তু এই সিস্টেমটি নেই। আমরা বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের সরকারকে যে তারা যেন এই বাজারটি সব দেশের মতোই বাজারটি সব এজেন্সি যারা বৈধ এজেন্সি তাদের জন্য মুক্ত রাখা হয়। কারণ এই মনোপলি করতে গেলেই কিন্তু এখানে মাইগ্রেশন কস্টের একটি ধাক্কা আসে এবং এখানে কিন্তু নানান অনিয়ম শুরু হয়। সেই কারণে আমরা বলছি যে এটি ওপেন থাকা ভালো অন্য দেশের মতো, এবং সেটি মালয়েশিয়া যেহেতু অন্য 14টি দেশ একটা সিস্টেমের লোক পাঠায়, সেখানে বাংলাদেশের জন্য একটা ভিন্নতর সিস্টেম কেন হবে? এটি আমরা পরপর 2বার দেখেছি, এবং সেখানে একটি কথা বলা হয়েছিল যে অভিবাসন ব্যয় কম থাকবে এবং লোকজন ওখানে যারা যাবেন তাদের কর্মে কোনো প্রবলেম হবে না। কিন্তু বাস্তবতা আমরা দেখেছি ভিন্ন, যে এখানে অভিবাসন ব্যয়টিও বেড়ে গেছে, এবং সেই সাথে আমরা যে কর্মীরা যে কথাটি বলা হয়েছিল যে ওখানে কর্মীদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা দেখেছি কর্মীদের সেই সমস্যাটি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তাহলে অন্যান্য এজেন্সিকে এখানে বঞ্চিত করা হলো। আমি আমার বাইরের পক্ষ থেকে আমি এটি বিনীতভাবে অনুরোধ করবো যেন এখানে সব সম্মানিত সদস্যদেরকে, যেখানে যারা বৈধ লাইসেন্স আছে তাদের কাজ করবার সুযোগ দেওয়া হয়। এবং একটি কথা এখানে হবে, যেটি মালয়েশিয়া অন্য সোর্স কান্ট্রি থেকে যেভাবে কর্মী নেয়, বাংলাদেশ থেকে একই পদ্ধতিতে কর্মী নেবে, এটি আমরা আশা করব। ধন্যবাদ। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। শামীম আহমেদ চৌধুরী নোমান যুক্ত হয়েছেন। নিশ্চয়ই যেমনটা বলছিলেন আপনি, মালয়েশিয়ার সরকার বাংলাদেশের শ্রমিকদের নেবেন আরও, এবং না নেওয়ার কারণটি আসলে পরিষ্কারভাবে যদি এই মুহূর্তে বন্ধ রাখার যেটি সিদ্ধান্ত তারা নিচ্ছে সেটি যেন জানায়।